তো আমাদের আজকে যে বিষয়টা নিয়ে পড়াশোনা হবে সেটা হচ্ছে লিগ্যাল ইস্যুস, এবং আগের দিন আমরা এই রিলেটেড কিছু রুলস সেগুলো আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করেছি। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আরেকটু ডিটেইলে শিখবার চেষ্টা, এবং তার সঙ্গে সঙ্গে কিছু লাইভ এক্সাম্পল সেগুলোকে আমরা জানবার চেষ্টা করব। তো আগের দিন মোটামুটি ল লিটিগেশন এই সমস্ত নিয়ে আমরা পড়াশোনা করেছি, এবং এখানে অ্যাক্টিভ হাউস হচ্ছে সিক্স হাউস, ষষ্ঠ ভাব। এটা মামলার জন্য ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো বটেই। তো ষষ্ঠ ভাবের সঙ্গে যখন অন্যান্য ভাবগুলো অ্যাসোসিয়েটেড হয় তখন এই মামলা মোকদ্দমা এগুলো তৈরি হয়। আর তার সঙ্গে সঙ্গে আমাদের দণ্ড, যে শাস্তি প্রাপ্তি, সেই শাস্তি প্রাপ্তির সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ঘরগুলো সেগুলো হলো আমাদের 12, 8 এবং 6 নিজেও। ওই 6, 8, 12 এদের কানেকশন যদি আমরা দেখতে পাই, এবং 6, 8, 12 এই কানেকশন যদি দেখতে পাওয়া যায় যে সেটা হচ্ছে গিয়ে 4, 2, 10 এদের সঙ্গে কানেক্টেড, তাহলে সেই ক্ষেত্রে ল লিটিগেশন সেটা জেনারেট হতে দেখতে পাওয়া যায়, এবং সেইখানে আমাদের কিছু পাজলড হয়ে যাওয়া কিছু বাধা বিপত্তি সেগুলো দেখতে পাওয়া যায়। অ্যাসোসিয়েটেড হাউস গুলো আমাদেরকে দেখতে হবে। প্রচুর মানুষ রয়েছেন যারা কর্মক্ষেত্রে মামলা মোকদ্দমার সম্মুখীন হয়ে থাকেন। কাজের জায়গায় বদনাম, কাজের জায়গায় মামলা, এগুলোর সম্মুখীন হতে পারেন। কেউ কেউ ম্যারেজ ওরিয়েন্টেড মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত হতে পারেন। কেউ জমি জায়গা নিয়ে সিভিল কেসে যেতে পারেন, কেউ মারধর করে ক্রিমিনাল কেসে জড়িয়ে পড়তে পারেন, কেউ মিথ্যে মামলায় অভিযুক্ত হতে পারেন। তো আবার কেউ ফাইন্যান্সিয়াল ফ্রড এই হওয়ার মামলাতে জড়িয়ে যেতে পারেন। তো মোটামুটি মামলাগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ফ্যামিলি রিলেটেড ইস্যু, পরিবারের লোকজনরা মামলা করেছে। এটা আমরা বহু বহু দেখতে পাই যে পরিবারের লোকজনরা মামলা মোকদ্দমা করে দিয়েছে। যদি এরকম ফ্যামিলি রিলেটেড ইস্যু হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় ঘর 2, 6, 8, 12 এরা কানেক্টেড হবে। এবং যদি সেখানে 5, 11-র সাপোর্ট পাওয়া যায়, 5, 11 হচ্ছে রিলিফ, 5, 11-র সাপোর্ট পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই মানুষটা কিন্তু মুক্ত হবে। 6, 8, 12 কানেকশন হচ্ছে বিহাইন্ড দা বার, জেলের পেছনে পাঠিয়ে দেওয়া। 12 হচ্ছে জেল, কারাবাস। তো 12 যদি অ্যাসোসিয়েটেড হয় তাহলে জেলে উঠিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে। আহ এর সঙ্গে আরো বিষয় রয়েছে। সেখানেও যদি আমরা 5, 11-কে কানেক্ট হতে দেখতে পাই তাহলে কিন্তু মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাওয়া যাবে। এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কতগুলো হাউস আছে, ঘর আছে। যেমন ধরুন একটা মানুষ, সেটা হচ্ছে বিয়ের মামলায় বিপদে পড়ে। তাহলে বিয়ের মামলায় পড়তে গেলে আমরা অবশ্যই নবাংশ কুণ্ডলীটা দেখি, যে বিয়ে করে লোকটা যন্ত্রণায় পড়েছে, বিবাহিত জীবনে মামলা রয়েছে, বিবাহিত জীবনে আইনি জটিলতার মধ্যে লোকটা জড়িয়ে গেছে। তো এরকম যদি ঘটনা ঘটে তাহলে অবশ্যই 6, 7, 6, 7, 8, 12 এটা কানেক্টেড হবে। বিবাহিত মামলায় জড়িয়ে যাওয়ার পরে তারপরে হিউজ মেনটেনেন্স দিতে হচ্ছে। তো মেনটেনেন্স দিচ্ছে, তো এই যে মেনটেনেন্স দিতে হচ্ছে, এইখানে অবশ্যই এই মানুষটার সেকেন্ড হাউসটা কানেক্টেড হবে। তার মানে এই লোকটার টাকা পয়সা যাচ্ছে। তো এই বিবাহ সম্পর্কিত মামলায় জড়িয়ে যাওয়া, সেখানে মেনটেনেন্স দিতে বাধ্য হওয়া, সেখানে কিন্তু অবশ্যই মানুষটার ওই সেকেন্ড হাউসটা কানেক্টেড হবে। তাহলে 2, 6, 7, 8, 12। এবার যদি মেনটেনেন্স দিয়ে শান্তি স্বস্তি হয়ে যায় তাহলে পরে কিন্তু আর 12টা সেইভাবে কানেক্টেড হচ্ছে না। সেক্ষেত্রে 12টাকে নিয়ে আমাদের অত ভাবার দরকার নেই, তাই হচ্ছে। তো সেখানে আমরা সেকেন্ড হাউসটাকে নিচ্ছি, সেকেন্ড 2, 6, 7, 8 এই ক্ষেত্রে হচ্ছে। সেখানে যদি সেপারেশন হয়ে যায়, সেপারেশন মানে ডিভোর্স হয়ে যায়, তো ডিভোর্স হওয়ার ক্ষেত্রে সিক্স হাউসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো সিক্স হাউস এটা ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। আর ক্লোজিং, আইনি সমস্যা, তাহলে এখানে আমাদের 6, 7, 12 কানেকশন। 6, 7, 12 কানেক্টেড হলে পরে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে ডিভোর্স হবে। তো সেই কম্বিনেশন গুলো আমরা একটু চার্টে দেখে নেব। এবার কোনো একজন মানুষ আপনার কাছে এসে বললেন, আমার তো ভাই ডিভোর্সের মামলা চলছে, তীব্র মামলা চলছে, ডিভোর্সের মামলা, ডিভোর্স হয়ে যাবে, ব্যাপারটা যাতে একটু তাড়াতাড়ি হয়, এই ব্যাপারটা দেখতে হবে। তো দেখার জন্য আপনি কি করবেন, এইটা দেখবার জন্য আপনি একদম চোখ বন্ধ করে রেমেডি হিসেবে কি দেবেন, এখানে লোকটাকে আপনাকে সরাসরি রুবি প্রেসক্রাইব করতে হবে। তো এই সেপারেশন এগুলোর জন্য রুবি একটা গুড স্টোন হিসেবে কাজ করবে। এবং রুবির মধ্যে যে একা হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে, মানে একা থাকা, একা হয়ে যাওয়া,
নিঃসঙ্গ হয়ে যাওয়া, সেইখানে কিন্তু রুবিটা দিয়ে আমরা ব্যাকআপ দিতে পারবো, সাপোর্ট দিতে পারবো। এটা একটা পার্ট চলে গেল। সেকেন্ডলি, এই মানুষটাকে আমরা একমুখী রুদ্রাক্ষ দেওয়ার চেষ্টা করব। খেয়াল রাখতে হবে 4 5 6, 4 5 6 তারা কিন্তু বিয়ের ক্ষেত্রে বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে। আপনি চাইছেন বিবাহ বিচ্ছেদ, কিন্তু বিবাহ বিচ্ছেদ হতে দেবে না। তাহলে আপনাকে নিতে হবে কি 1 আর 7। এই 1 আর 7 কিন্তু বিবাহ বিচ্ছেদ ব্যাপার থেকে ত্বরান্বিত করবে, ব্যাপারটাকে একটু বুস্ট করে দেবে, আপনি এগিয়ে যেতে পারবেন বিবাহ বিচ্ছেদের দিকে। ঠিক তেমনি ভাবে আমরা সিভিল মামলা নিয়ে দেখেছি, সিভিল মামলার ক্ষেত্রে 4 নম্বর ঘরটা ভীষণভাবে কানেক্টেড। এবার যখনই আপনি মামলা নিয়ে কিছু একটা দেখবেন, এই মামলাটার ক্ষেত্রে এই লোকটা কিন্তু একমাত্র অথরিটি নয়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমার পেট ব্যথা করছে, এখানে আমার পেট ব্যথার সঙ্গে পৃথিবীর কারোর সম্পর্ক নেই। হ্যাঁ, এটা হতে পারে আমার পেট ব্যথা করছে আপনাদের ক্লাস অফল, কিন্তু এটা কখনোই হচ্ছে না যে আমার পেট ব্যথা করছে এবং বাংলাদেশে বসে রাহুল বাবু একটা মেডিসিন খেলেন আমার পেট ব্যথা কমে যাবে। এটা হতে পারে, কিন্তু মামলার ক্ষেত্রে এটা হতে পারে যে দীপশিখা ম্যাডামের নামে একটা মামলা করেছেন ইন্দ্রনীল বাবু, এবং ইন্দ্রনীল বাবু যেই মাত্র সমস্যা তৈরি করছেন, দীপশিখা ম্যাডামের চাপ চলে আসছে। মানে ইন্দ্রনীল বাবুর হাতে ব্যাপারটা অনেকটাই ডিপেন্ড করছে, এবং তার থেকেও বেশি কথা, এখানে যে লোকটা জাজ, তার উপরেও কিন্তু বিষয়টা ডিপেন্ড করছে যে সেই লোকটা কিরকম ভাবে ব্যাপারটাকে ট্যাকল করছে। তাহলে এখানে 3টে বিষয়ের উপরে ব্যাপারটা ডিপেন্ড করছে, অ্যাকচুয়ালি 4টে বিষয়। যিনি মামলা করেছেন সেটা হচ্ছে ইন্দ্রনীল বাবু, যার উপরে মামলা করা হয়েছে তিনি হচ্ছেন দীপশিখা, 3 নম্বর জিনিস হচ্ছে সেটা হচ্ছে সিস্টেম, যার উপরে বেস করে মামলাটা করা হয়েছে, যে আইনে বেস করে মামলাটা করা হয়েছে, সেই আইনের রক্ষক অর্থাৎ জাজ, তিনিও বিক্রি হয়ে যেতেন। তিনি বিক্রি নাও হতে পারেন, তিনি টাকা পয়সা নিতে পারেন। তার মধ্যে একটা মানুষ, কিন্তু মানুষ, তাই তার মধ্যে একজনের প্রতি একটা অ্যাটাচমেন্ট চলে আসতে পারে, একজনের প্রতি একটা ভালোবাসা চলে আসতে পারে। যে ইন্দ্রনীল বাবুকে দেখে মনে হলো, "এ বাবা, এই লোকটা তো খুব রোগা, আচ্ছা ঠিক আছে চলো এই লোকটার দিকে একটু কোনোভাবে একটা মনের মধ্যে দুর্বলতা চলে আসছে, আসা উচিত ছিল না, কিন্তু সেই দুর্বলতাটা চলে এসছে।" যখন এই দুর্বলতা চলে এলো, তখন আরেকটা ফ্যাক্টর কাজ করছে। এরপরে আরো একটা হিডেন ফ্যাক্টর আছে, হিডেন ফ্যাক্টর নয়, এটা হচ্ছে গিয়ে আহ একটু চাপা ইনফ্লুয়েন্সার রয়েছে। সেটা হচ্ছে সাক্ষী বর্গ। আমাকে নিয়ে গেছে সাক্ষী দিতে, আমি তো জানি না কিছু, এমনি ধরে নিয়ে গেছে। এবার যাওয়ার সময় হচ্ছে কি গেলাম, গিয়ে তারপরে লাস্টে বুঝতে পারলাম যে আমি ভেবেছিলাম এই দুজন ভাই বোন, গিয়ে দেখলাম শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে এরা ভাই বোন নয়, এবং আমাকে সাক্ষী দিতে হয়েছে মহাগর্ব। তো আমি একবার দিল্লিতে একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম। তো বাড়ি ভাড়া একজন দালাল ঠিক করে দিয়েছে একটা বাড়ি, কিন্তু যে লোকটা ওই দালালটাকে ঠিক করে দিচ্ছে, সে হচ্ছে গিয়ে দালাল ঠিক করার জন্য একটা দালাল নিয়েছে আমার থেকে। এবার দালাল ঠিক করার দালাল নিল, এবার বাড়ি ভাড়ার যে এগ্রিমেন্ট হবে, দুজন সাক্ষী লাগবে। তো এই যে দুজন সাক্ষী দেবে, এই দুইজন সাক্ষীকে ঠিক করার জন্য সেখানে হচ্ছে গিয়ে দালালি দিতে হবে। এই সাক্ষী ঠিক করে দেওয়ার দালালি, সাক্ষীর চার্জ, সাক্ষীরা কিছু টাকা নিল, নেওয়ার পরে যে সাক্ষী ঠিক করে দিল সে দালালি নিল। তাহলে এই যে মাঝখানের লোকটা, সেই সাক্ষী এসে হচ্ছে কি সাক্ষীকে যেখানে জিজ্ঞেস করেছে যে, মানে যেখানে আর কি সাক্ষী দেবে, সে জিজ্ঞেস করেছে আপনি আমাকে কতদিন ধরে চেনেন। এবার লোকটার তো চোখ টোক বড় বড় হয়ে গেছে। এবার লোকটা অ্যাকচুয়ালি নেশাখোর, নেশা করার জন্য কিছু টাকা নেবে, তার জন্য সাক্ষী দিতে এসছে। এরকম যদি সাক্ষী হয়, তাহলে তো সে কিছুই বলতে পারবে না যে এক্স্যাক্টলি কি করতে চাইছি। তো এই যে 5টা ফ্যাক্টর, এই 5টা ফ্যাক্টরকে আইডেন্টিফাই করা, এই আইডেন্টিফাই করা এবং এখান থেকে আপনার রিকোয়ার্ড রেজাল্ট বার করে নিয়ে আসা, তার জন্য আপনার হাতিয়ার হচ্ছে হোরারি, তার জন্য আপনার হাতিয়ার হচ্ছে ট্রানজিট। তো যদি আপনি ট্রানজিটের উপরে কন্ট্রোল আনতে পারেন, সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট পজিটিভ হবে। সেই ক্ষেত্রে আপনি যেটা চাইছেন বা যে জায়গাটাতে আপনি রিচ করতে চাইছেন, সেটা হচ্ছে পজিটিভ হবে। কিন্তু যদি ট্রানজিট পজিটিভ না হয়, বা ট্রানজিটকে আপনি যদি রিড করতে না পারেন, ইন্টারপ্রেট করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কি করে আনসার দেবেন? এবার এখন আমরা এক ভদ্রলোকের কুণ্ডলী দেখব। সেই ভদ্রলোক হচ্ছে গিয়ে অফিস ওরিয়েন্টেড ঝামেলায় জড়িয়ে আছে, অফিসের এগেনস্টে উনি মামলা করেছেন, এবং সেই মামলাতে ওনার অবস্থা বেশ বেশ খারাপ।
একটা সেকেন্ড। নামটা একটু হাইড করে দিলাম। আচ্ছা, দুটো চার্ট আজকে আমরা দেখবো। আশা করি দেখা যাচ্ছে ব্যাপারটা। সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভদ্রলোকের লগ্নে মঙ্গল রয়েছে, এবং ষষ্ঠপতি মঙ্গল তিনি লগ্নে অবস্থান করে রয়েছেন। আর লগ্ন এখানে বিশাখা নক্ষত্রে রয়েছে, আর মঙ্গল রয়েছে তৃতীয় নক্ষত্রে। তৃতীয় নক্ষত্র লগ্ন থেকে তৃতীয় নক্ষত্র মানে হচ্ছে বিপদ নক্ষত্র, জন্ম সম্পদ বিপদ। আর একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, যে যিনি হচ্ছেন রবি, রবি মানে তিনি হচ্ছেন দশমপতি, তিনি আর কি হিসেব অনুযায়ী দ্বাদশে গিয়ে বসে পড়েছেন। 12 নম্বর রাশিতে আমরা রবিকে দেখতে পাচ্ছি। আর এই রবির সঙ্গে যুক্ত হয়েছে নবমপতি। নবম মানে কর্মক্ষেত্রে বিচ্যুতি, কর্মক্ষেত্রে গ্যাপ, কর্মক্ষেত্র চেষ্টা করে বা টানতে পারলাম না, গেলাম থেমে। এগিয়ে গিয়েও আমি আর শেষ রক্ষা করতে পারলাম না, আমার চাকরিটা থাকলো না। তো এই যে নবমের অবস্থান দশমের সঙ্গে এবং নবমপতি দ্বাদশে, এটা সিম্পলি ইন্ডিকেট করে কর্মক্ষেত্রে ঝামেলা অশান্তি। এবার একটা ষষ্ঠপতির একটা ছোট্ট কানেকশন হলেই হয়ে যেত। তো ষষ্ঠপতির কানেকশন তো আমরা সরাসরি পাচ্ছি না। ষষ্ঠপতির কানেকশন না পেলে পরেও আমরা উম নবাংশ কুণ্ডলিতে দেখতে পাচ্ছি যে দশমে রাহু রয়েছে এবং ষষ্ঠপতি বৃহস্পতি, তিনি শুক্রের সঙ্গে কানেক্টেড হয়েছেন। ষষ্ঠপতি নবমপতি, নবমপতি তিনি ষষ্ঠে বসে রয়েছেন, এবং বৃহস্পতির দৃষ্টি সেটা কিন্তু 10th হাউসের উপরে রয়েছে। বৃহস্পতির দৃষ্টি 10th হাউসের উপরে থাকার কারণে কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি পজিটিভলি দেখতে পাওয়া যাবে। এতে কোনো রকম সংশয় নেই যে কিছু বাধা বিপত্তি ওনাকে ফেস করতেই হবে। স্যার, রবিটা দশমপতি মনে হচ্ছে না? রবি তো দশমপতি। নবমপতি বললেন মনে হলো। চন্দ্র এই, নবমপতি। হ্যাঁ, চন্দ্র। আচ্ছা, রবি চন্দ্র একসাথে রয়েছে, ঠিক। চন্দ্র নবমপতি। তো আর এদিকে হচ্ছে গিয়ে ষষ্ঠ আহ ভাবের উপরে আমরা দেখতে পাচ্ছি নবাংশে দৃষ্টি রয়েছে বৃহস্পতির, বৃহস্পতি ষষ্ঠপতি, দশম ভাবের উপর দৃষ্টি রয়েছে, দশমে রাহু বসে রয়েছে। ফলে প্রফেশনাল হ্যাজার্ডস এই মানুষটাকে ফেস করতে হবে, কিছু করার নেই। এবার সেইখানে হচ্ছে কি মামলা মোকদ্দমাতে জয়লাভের চান্সেস আছে। জয়লাভের চান্সেস দিতে পারে কে? সে হচ্ছে পঞ্চম আর 11, 5 আর 11। এই হচ্ছে 5, সরি এই হচ্ছে 11, একটু বড় করে দিই। তো এই হচ্ছে আমার 5, 11, আর এই হচ্ছে আমার 5। তো পঞ্চমপতি বৃহস্পতি, তিনি সক্ষেত্রী আছেন, খুব বলবান, স্ট্রং, তাকে আমরা ভরসা করতে পারি। কিন্তু গন্ডগোল হচ্ছে তাকে মার্গী হতে হবে। কিন্তু অদ্ভুত বিষয়, এখানে বৃহস্পতি কিন্তু মার্গী নন। এবং যেহেতু বৃহস্পতি মার্গী এখানে হননি, তার জন্য আমরা কি দেখব? বৃহস্পতি মামলা মোকদ্দমা অফিসি ঝামেলা, সেখানে এই লোকটাকে সাপোর্টটি দিতে পারবেন না, সাপোর্ট দিতে পারবেন। এই লোকটা যদি নিজেই খারাপ লোক হয়, এই লোকটা যদি নিজেই বদমাশ হয়, সেই ক্ষেত্রে এই বৃহস্পতির থেকে আমরা সাপোর্ট এক্সপেক্ট করতে পারবো। কিন্তু এই লোকটা অপরাধী নয়, এই লোকটা নির্বিড়ি সৃষ্টির প্রকৃতির লোক। তো এই মানুষটার ক্ষেত্রে প্রফেশনাল ডিস্টারবেন্স সেটা রয়েছে, কিছু করার নেই, ওনাকে ফেস করতে হয়েছে। এবং ঈশ্বরের আশীর্বাদে তার চাকরিটি চলে যায়। এবং চাকরি যাওয়ার পরে উনি একদম বিধ্বস্ত হয়ে পড়েন, যে চাকরিটা চলে গেল, সর্বনাশ হয়ে গেল, এবার আমার কি হবে। তো এই যে চাকরি চলে যাওয়া, কর্মক্ষেত্রে বিচ্যুতি হওয়া, এই সমস্ত ব্যাপার যেগুলো হচ্ছে বা হয়েছে, এই পুরো ব্যাপারটা কিন্তু ওই ক্ষয়ের সঙ্গে কানেক্টেড। এখানে ষষ্ঠপতি মঙ্গল, তিনি কানেক্ট করেছেন বুধের সঙ্গে। এবার বুধ একাদশপতি, লগ্নের ঠিক সঙ্গেই কানেক্টেড হয়ে রয়েছেন। কিন্তু পঞ্চমপতি একাদশপতি ওনাকে লড়াইয়ের সাপোর্ট দিলেও আলটিমেটলি ঘটনাটা সাকসেসফুল হয়ে ওঠেনি। মানে উনি যে জিতবেন সেই জায়গাটা হয়ে ওঠেনি, এবং তার জন্য অন্যতম
বড় কারণ হচ্ছে উনি কিন্তু বৃহস্পতিটাকে বক্রী অবস্থায় পেয়েছেন। তাহলে এবার ওনার কাছে প্রশ্ন হচ্ছে, আমি কি এই মামলায় জিততে পারবো? অফিস কি আমাকে আবার চাকরি দেবে? তাহলে কোশ্চেনটাকে আমাদের ভাবতে হবে, আমাদের উত্তর পরে আসবে। তাহলে ওনার দুটো প্রশ্ন, একটা হচ্ছে আমি কি মামলায় জিতবো, নাম্বার ওয়ান, এখানে জয়লাভ ব্যাপারটা লুকিয়ে রয়েছে। নাম্বার টু হচ্ছে আমি কি আবার ওই চাকরিটা ফেরত পাবো। তাহলে দ্বিতীয়টা হচ্ছে চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা। তাহলে সেকেন্ডটা হচ্ছে জব, চাকরি পাবো। তাহলে এটা দশম ভাব থেকে দেখবো। মামলায় জিতবো, এটা হচ্ছে 5 আর 11 থেকে দেখবো। 5, বৃহস্পতি সক্ষেত্রী হয়ে আছে। বৃহস্পতি 16°50' বুধের নক্ষত্রে, মানে অষ্টমপতি একাদশপতি। অষ্টমপতি একাদশপতি বুধের নক্ষত্রে বৃহস্পতি বসে আছে, বুধ লগ্নে আছে। কিন্তু অষ্টম বা একাদশ, একাদশটা জয় দিচ্ছে, কিন্তু অষ্টমটাকে আমরা খুব একটা ভালো বলতে পারবো না, কখনোই পারবো না। আর এদিকে বুধ, সে নিজে স্বয়ং, বুধ এখানে শনি নক্ষত্রে অবস্থান করে রয়েছে। আর বুধ, সে কিন্তু একসঙ্গে অষ্টমপতিও। তাহলে এই ক্ষেত্রে মামলায় জিতবার ক্ষেত্রটা কিছুটা হলেও কমলো। আর তার থেকেও বড় কথা, বুধ কিন্তু এখানে প্রবল পীড়িত অবস্থায় আছে। বুধের সঙ্গে কানেক্টেড হয়েছে মঙ্গল আর শুক্র। তো শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক খারাপ নয়, ভালো। কিন্তু মঙ্গল কিন্তু এখানে বৃহস্পতি, সরি, বুধকে ভীষণ ভাবে ডিস্টার্ব করবে, এবং বুধের যে অ্যাচিভমেন্ট, বুধের যে সাকসেস, তাকে পুরোপুরি নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা এই মঙ্গল করবে। স্যার বলবো। তুই বলুন। নবমপতি দশমপতি দ্বাদশে যাওয়া, এটা কি একটা অন্যতম কারণ চাকরি যাওয়ার জন্য? হুম, এটা একটা বড় কারণ। কিন্তু পঞ্চম ভাবের ভাইব্রেশন ছাড়া জেনারেলি চাকরি যাবে না। মানে পঞ্চম ভাবে কিছু একটা নাড়াঘাটা হতেই হবে। আচ্ছা। তাহলে এই চারটা সম্পর্কে কারোর কিছু প্রশ্ন, আমরা রেমিডি করবো স্যার, এবার। হ্যাঁ বলুন। স্যার মঙ্গল আর বুধের মধ্যে ডিগ্রি ডিফারেন্স তো অনেক। ভাবচুরিতে তো চলে যাচ্ছে মঙ্গল দ্বিতীয়তে। তাহলে মঙ্গল এখানে বুধটাকে পীড়িত করলে কি হবে? মঙ্গলের ক্ষেত্রে তো বুধটা রয়েছে, মানে মঙ্গলের ক্ষেত্রে বুধটা রয়েছে প্রবল শত্রু ক্ষেত্রে। তার কারণে মঙ্গলটা বুধকে পীড়িত করেছে। হুম, এটা হচ্ছে একটা রিজন। আর এছাড়া বুধের যে নক্ষত্র, সেটা হচ্ছে গিয়ে সে শনির নক্ষত্রে গিয়ে অবস্থান করেছে। শনিও কিন্তু এই ক্ষেত্রে থার্ড হাউসে বসে আছে। থার্ড হাউস মানে হচ্ছে দশমের ষষ্ঠ। এবার আপনাকে প্রশ্ন করেছি দুটো, যে এই চাকরিটাকে আমি ফেরত পাবো, না এইভাবেই আমার জীবনটি যাবে। চাকরি কি উনি ফেরত পাবেন? ওনার চাকরি, এই রাহু যখন 5 নম্বর ঘরে ছিল ট্রানজিটে, মানে এখন সেই ট্রানজিটে চাকরিটি গেছে। রিটায়ারমেন্টের পরে উনি চাকরিটা করছিলেন প্রাইভেট সার্ভিস। তো চাকরিটা এই রাহু বৃহস্পতি, বৃহস্পতির উপর দিয়ে রাহুর প্যাসেজে ওনার চাকরিটি চলে যায়। কারণ পঞ্চম ভাবে রাহুর মুভমেন্ট হচ্ছে, চাকরিটি গেছে। এদিকে দশম ভাব, সেখানে একাদশে কেতু, এই সমস্ত মিলিয়ে আয় উন্নতি বন্ধ হয়ে গেছে, এবং ওনার চাকরির জায়গাটি বরবাদ হচ্ছে। তাহলে উনি কি চাকরিটা পাবেন? এটা কবে পেতে পারেন? উনি কিন্তু তরতাজা, মানে এরকম নয় যে মানুষটা দুর্বল। মানুষটা ফুটবল টুটবল খেলতেন এবং যথেষ্ট শক্তিশালী।
কিছুটা দিন সরকারি চাকরি করেছেন, তারপরে বেসরকারি চাকরি করেছেন, এবং বেসরকারি চাকরিটাতে ওনাকে যথেষ্ট হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। তো সেইখান থেকে উনি লড়াই করে যাচ্ছেন। তো চাকরিটা কি উনি পাবেন বলুন? স্যার শনির যখন প্যাসেজটা ওই পঞ্চমের ওপর দিয়ে যাবে তখন কি পেতে পারেন? আহ এই ক্ষেত্রে হচ্ছে কি, ওনার 10th হাউসে কেতু ঢুকবে, ঠিক আছে? শনি ঢুকবার পরে পরেই 10th হাউসে কেতু ঢুকে যাবে। তো এই কেতু ঢুকে যাওয়া, এটা কিন্তু খুব একটা পজিটিভ সিম্বল নয়। এই যে কেতু ঢুকছে, এটা খুব একটা পজিটিভ হচ্ছে না। এবার এইখানে আমাকে পজিটিভ করবার জন্য একটা ভালো কম্বিনেশন চাই। এখানে যখন কেতু আসবে কিছুদিনের মধ্যেই, সেইটা ওনাকে সুবিধা দিতে পারবে না। কিন্তু যদি বৃহস্পতি এইখানটায় চলে আসে ট্রানজিটে, তাহলে কিন্তু ব্যাপারটা পজিটিভ বা বেনিফিশিয়াল হচ্ছে। তাহলে দু স্যার হাজার ছাব্বিশ এন্ড, সেই সময় ওনার চাকরি পাওয়ার একটা চান্স বা প্রবাবিলিটি তৈরি হতে পারে। তন্ময় বলো। সেখানে হোরাটি দেখলেও তো একটু সমস্যা আছে। সমস্যা তো আছেই। এই যে এই পার্টটা, শুক্র রাহুর যে টাইমটা, এই হুম হুম। টাইমটা গিয়ে ওনার চাকরিটা চলে গেছে। এবং রাহুকে তো আমরা দেখতেই পাচ্ছি, একদম সিম্পলি 8th হাউসে বসে আছে। 8th হাউস মানে হানি, দণ্ড, সম্মান হানি, এই সমস্ত। এবং রাহু ওখানে ডিস্টার্ব করে দিচ্ছে। স্যার ডিস্টার্ব দ- ভালো, অ- ভালো বিভৎস ডিস্টার্ব করেছে। স্যার অন্তর্দশাটা আরেকবার একটু ব্রেক করুন তো। অন্তর্দশাটা আর ব্রেক এখন আমার কাছে নেই। এটা আচ্ছা আমি ইয়ে অন করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবি আছে, আচ্ছা ঠিক আছে। জন্মস্থান থেকে দূরে কাজ করলে ভালো হতো এনার জন্য। এনাকে আমি এটাই বলেছি যে আপনি একটা চেষ্টা করুন, যে বাড়ির থেকে একটু দূরে কোথাও গিয়ে, বীজের পরের যাত্রা বারে তো। করবেন, বাড়ির থেকে দূরে কোথাও করবার চেষ্টা করুন। তাতে আপনার চাকরি পাওয়া এবং চাকরি রাখা, এই দুটোরই পসিবিলিটি বাড়ে। স্যার লগ্নপতি লগ্নে থেকে চতুর্থে দৃষ্টি দিচ্ছে, এক্ষেত্রে কি বাড়ি ছেড়ে দূরে যাওয়াটা সম্ভব হবে? এই চতুর্থে রাহু ঢুকবে যখন না, তখন হচ্ছে গিয়ে শর্ট টার্মের জন্য বাড়ির থেকে দূরে উনি যেতে পারবেন। সেটা কি 27 সালের পর সম্ভব হবে? 27 সালের এখানে ওই আগস্ট মাস, এই জুলাই মাসের পর? না না, রাহু চতুর্থে ঢুকবে মে মাসে। না না, এখানে তো শুক্রের অন্তর্দশায় ওই যে শনিটা ঢুকছে যখন 27 সালের জুলাইয়ের পরে, তখন কি ব্যাপারটা? না, ওনাকে তো ইমিডিয়েট কিছু একটা পেতে হবে, তাহলে উনি চালাবেন কি করে? আচ্ছা। ওনাকে তো একটা বড় কিছু পেতে হবে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কিছু একটা পেতেই হবে, নাহলে ওনার পক্ষে স্টে করাটা সব অসম্ভব হয়ে যাবে। সেক্ষেত্রে বৃহস্পতির বলবত্তা না হলে তো সম্ভব হচ্ছে না কোনোভাবেই মনে হচ্ছে। বৃহস্পতি ছাড়া এটা হবে না। আচ্ছা, এবার আমি আরেকটা চার্ট শেয়ার করি একটু। এবার যে চার্টটা শেয়ার করব, সেটা হচ্ছে এই চার্টটা। দেখুন শেয়ার হয়েছে। এখানে আমরা সমস্ত ডিভিশন গুলো করতে পারবো। আর এই ক্ষেত্রে যেটা হয়েছে, ঘটনাটা আমি বলি, এই ভদ্রলোকের ক্ষেত্রেও চাকরি সম্পর্কিত মামলা আছে। এবং চাকরি সম্পর্কিত যে মামলাটা রয়েছে, এখানে ওনার চাকরি উনি করছেন এখন, কিন্তু ওনার আগের চাকরির যে টাকা পয়সা, সেইগুলো সমস্ত ব্লক হয়ে আছে। মানে ওনার যে প্রিভিয়াস সার্ভিস, সেই সার্ভিসে সমস্ত টাকা পয়সা সেটা ব্লক হয়ে আছে।
স্যার ইনি কি মেডিকেল ফিল্ডে চাকরি করেন? তিনি ঠিক মেডিকেল ফিল্ডে চাকরি করেন না। ওনার চাকরিটা হচ্ছে মেডিকেল মেডিসিন ওরিয়েন্টেড চাকরি, একদম আচ্ছা, হ্যাঁ, মেডিকেল না, মেডিসিন। মেডিসিন ওরিয়েন্টেড। হ্যাঁ, হ্যাঁ, একদম। স্যার এখানে যা দেখা যাচ্ছে তাতে করে পুরনো চাকরির যে টাকা পয়সা সেটা তো পাওয়ার যোগ রয়েছে। না, দেখা যাচ্ছে না, এটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে যদি আপনি বলতে চান। আচ্ছা, দ্বিতীয় পতি নবমে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে। আর তার সাথে শনি ষষ্ঠ ভাবেও দৃষ্টি দিচ্ছে। যে কিনা যেখানে ষষ্ঠ ভাবে শুক্র অবস্থান করে আছে। শুক্র হচ্ছে দশমপতি। সেক্ষেত্রে আহ এই টাকা পয়সার ব্যাপারটা কর্মস্থান থেকে পাওয়াটা কি অসম্ভব হবে? বাকিরা কেউ কিছু বলুন। স্যার আরো কেউ কিছু একাদশপতি বলুন। মঙ্গল, সে তো দশমে বসে রয়েছে। সেক্ষেত্রে একটু তো ডিফিকাল্টি হবে, মানে একাদশের দ্বাদশে বসে রয়েছে মঙ্গল। আচ্ছা, আর কেউ কিছু বলুন। এখানে স্যার 2, 5, 10-এর সাথে কানেক্ট হয়েছে, প্রাপ্তির জন্য এটা ভালো। হুম। ঠিক আছে, আর কিছু? মানে 2, 5 পঞ্চমপতি যে ষষ্ঠে গেছে শনি দেখছে, দশমপতিও শুক্র, তো 2, 5-এর সাথে কানেক্ট হয়েছে ভালো বেশ। হ্যাঁ। আর কেউ কিছু? সবাই এত চুপচাপ থাকলে কি করে হবে? বলুন, চেষ্টা করুন একটু। স্যার স্যার, অষ্টমপতি তৃতীয় এবং দ্বাদশপতি যুক্ত। আর রেজাল্ট? স্যার ওই জন্য তো ঝামেলা তো থাকবেই। আট টাকা বারো পাবে? কানেক্টেড। স্যার টাকা পয়সা আট, পাবে? স্যার পাওয়ার সম্ভাবনা তো কম। 8 আর 12 স্যার কানেক্টেড। 8 আর 12 স্যার, কানেক্টেড? ভালো ভালো, স্যার বেশ। সেভেন্থে স্যার রাহু রয়েছে। সেভেন্থে যদি সেভেন্থ হাউসে রাহু থাকে তো সেক্ষেত্রে তো আপনার ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি প্লাস আপনার আইনি আদালতের চান্স থাকে। এই চান্স আছেও।
স্যার, হ্যাঁ, দ্বিতীয় পতি শনিদেব যে অষ্টম পতি রবির নক্ষত্রে বসে আছেন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে। তো অষ্টম পতি সঙ্গে দ্বাদশ পতি কানেক্টেড, বৃহস্পতি। তাহলে কি এখানে না পাওয়াটাই একটা বেশি দেখা যাচ্ছে? এবার আমাদের প্রশ্নটা হচ্ছে হ্যাঁ কি না, এটা একটা প্রশ্ন। হ্যাঁ কি না, তাহলে এইখানে আমার হচ্ছে গিয়ে চাকরির ক্ষেত্রে ওনার টাকা আটকে আছে, উনি মামলা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে শুধু এইটুকু, চাকরির ক্ষেত্রে উনি মামলা করেছেন, উনি টাকাটা পাবেন কিনা। তাহলে চাকরির ক্ষেত্রে 10, মামলা হচ্ছে 6, 10 6, আর এখানে টাকা পাবেন হচ্ছে 2 দুই, 2তে উনি টাকা পাবেন বা 11তে উনি টাকা পাবেন। তাহলে দুটোকে আমরা ধরি, 2 6 10 11, 2 6 10 11। তাহলে আমরা এখানে দেখি কানেকশন কিছু পাওয়া যায় কিনা। তাহলে 6 নম্বর ঘরের অধিপতি বুধ, তিনি অষ্টমে বসে আছেন, বসে দ্বিতীয়কে দেখছেন। তাহলে 2 6 11, 2 6 11 কানেক্টেড হলো, কিন্তু মাঝখানে 8 ঢুকে গেল। 2 6 কানেক্টেড হলো, 11টা 2 6 কানেক্টেড হলো, 2 6 2 6 কানেক্টেড হলো, কিন্তু আমরা 11 বা 10কে পেলাম না। 10 হচ্ছে কি শুক্র, সে 6 হাউসে বসে আছে, এইখানে আমরা আবার 6কে পেলাম, 6 আর 10কে পেলাম। তাহলে দশমপতি ষষ্ঠে বসে আছে, আর এদিকে হচ্ছে গিয়ে ষষ্ঠপতি অষ্টমে বসে সে হচ্ছে গিয়ে দৃষ্টি দিচ্ছে। আহ আরেকটা কানেকশন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে শনিদেব, তিনি দ্বিতীয় পতি, তার দৃষ্টি দশম দৃষ্টি, সেটা রয়েছে শুক্রের ওপরে। শুক্র হচ্ছে দশমপতি। আর এদিকে এটাকে একটু ক্লিয়ার করি, একটু ছবি এঁকে দেখাই তাহলে সুবিধা হবে। শনিদেব, তার দৃষ্টি রয়েছে এই ঘরটার উপরে, এটা হচ্ছে ষষ্ঠ ঘর। শনিদেব নবমে বসে আছেন, এবং শনিদেবের দৃষ্টি সেটা একাদশ ঘরের উপরে পড়েছে। আর এদিকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, শনিদেব তিনি স্বয়ং হচ্ছেন দ্বিতীয় পতি। তাহলে এখানে 2 6 11 এবং 9, এই কানেকশনটা আমরা পাচ্ছি। নবাংশ কুণ্ডলীটাও একটু দেখবো। নবাংশ না দেখে একটা কাজ করি, আমরা দশাংশ কুণ্ডলীটা দেখি। দশাংশ কুণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি যে দশমপতি মানে বৃহস্পতি, তিনি লগ্নে অবস্থান করে রয়েছেন। আর এদিকে আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে ষষ্ঠ, ষষ্ঠ মানে হচ্ছে মামলা, ষষ্ঠ। আচ্ছা, এখানে নবাংশে লগ্ন, লগ্নের ডিগ্রিটা একটু দেখে নিই, 19 ডিগ্রি 18 মিনিট। মকরে, মকরে 19 ডিগ্রি 18 মিনিট। তো উম, এখানে ষষ্ঠপতি তিনি হচ্ছেন আমাদের সিংহ মানে রবি। রবি এখানে অবস্থান করে রয়েছেন দশমে, এবং দ্বিতীয় পতিকে কানেক্ট করেছেন। এবার হচ্ছে কি পজিটিভ বিষয় আমরা পেলাম, ষষ্ঠপতি তিনি রবি, তিনি এখানে কানেক্টেড হয়েছেন দশমের সাথে, তার সঙ্গে মঙ্গলের যোগ হয়েছে, এবং মঙ্গল নিজে স্বয়ং হচ্ছেন দ্বিতীয় পতি। আর এখানে শনি, শনির সঙ্গে রবি মঙ্গলের সরাসরি দৃষ্টি পড়েছে, শনি হচ্ছেন একাদশপতি। ব্যাস, দশাংশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে উনি পাচ্ছেন। এবার এটা একটু ভালো করে বুঝে নিন। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়পতি মঙ্গল, তিনি অবস্থান করে রয়েছেন দশমে, ষষ্ঠপতি রবি তিনি যুক্ত হয়েছেন। তাহলে 2 6 10 কানেক্টেড হয়েছে, এবং সেখানে সরাসরি একাদশপতি শনি, তার দৃষ্টি রয়েছে, এবং এই ক্ষেত্রে ব্যাপারটা পুরো পজিটিভ। তাহলে ওনার টাকা পাওয়ার চান্সেস তৈরি হলো। এবার এই টাকা পাওয়ার চান্সেস তৈরি হওয়ার জন্য আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে একাদশের সঙ্গে কানেক্টেড একটা দশা। তাহলে একাদশের সঙ্গে কানেক্টেড দশা, এবং সেখানে যদি আমরা একটু দ্বিতীয়কে পেয়ে যাই, তাহলে সেই রকম একটা চমৎকারী দশা, সেটা হচ্ছে মঙ্গলের দশা, শনির অন্তর্দশা।
মার্চের শেষ থেকে শুরু হয়ে যাচ্ছে। না, এটা 2027-এর অগস্ট থেকে শুরু হচ্ছে। ওই যে দাগ দিয়ে দিলাম। তাহলে মঙ্গলের দশা শনির অন্তর্দশা। তাহলে মঙ্গল হচ্ছে একাদশপতি আর শনি হচ্ছে দ্বিতীয়পতি, এই সময় টাকা পয়সা গুলো আসবে। আর এদিকে শনি নবমে বসে আছে। তাহলে যে চাকরি চলে গিয়েছে বা যে চাকরির ক্ষেত্রে প্রবলেম হয়েছে, সেই চাকরির একটা কানেকশন এখানে পাওয়া যাচ্ছে। তাহলে এবার আমাদের দরকার একটা ফাইনাল কনফার্মেশন। তো সেই ফাইনাল কনফার্মেশনটা কে দেবে? সেটা দেবে হচ্ছে গোচর, ট্রানজিট, হোরারি। তাহলে হোরারিকে ইনস্ট্যান্টেনিয়াসলি কোশ্চেন করবো যে পাবো কিনা, দেখো তো টাকাটা। তাহলে হোরারিতে আমি দেখতে পাচ্ছি লগ্নে রয়েছে কেতু, লগ্নপতি সে সপ্তমে রয়েছে। একাদশপতি চন্দ্র, সে লগ্নপতি ষষ্ঠে রয়েছে। একাদশপতি চন্দ্র, আমি এক সেকেন্ড হোরারিটাকে আর একটু ডিটেল দেখে বলছি। একটি সেকেন্ড। ঠিক আছে, কন্যাই লগ্ন। তাহলে কন্যা লগ্ন, কন্যা লগ্নের একাদশপতি তিনি হচ্ছেন চন্দ্র। সেই চন্দ্রকে আমরা 6th হাউসে দেখতে পাচ্ছি, তার সঙ্গে শনি রবি এরা যুক্ত হয়েছেন। আর দ্বিতীয় পতি ফাইন্যান্স, তিনি হচ্ছেন শুক্র। তিনি তুঙ্গ হয়ে রয়েছেন আর সপ্তমে অবস্থান করে রয়েছেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হবে। আর একটা বিষয় কি, লগ্নপতি সে হচ্ছে অবস্থান করে রয়েছে 6th হাউসে, এবং সেখানে শনি রবি ইত্যাদি ইত্যাদি কানেক্টেড হয়েছে। ফলে লগ্নটা ভীষণই দুর্বল হয়েছে। লগ্ন দুর্বল হওয়া মানেই হচ্ছে গিয়ে সাকসেস রেট কমে গেল। তার সঙ্গে লগ্নে কেতু বসেছে, মানে পেয়েও পেলাম না, একদম শেষ মাথায় চলে গেলাম। কিন্তু সেই সময় সরকার বদলে গেল, যে লোকটা ফেল করার কথা ছিল সেই লোকটা ট্রান্সফার হয়ে গেল। স্যার বলছি যে এখানে দ্বিতীয় পতি দ্বিতীয় অষ্টমে বসেছে বলে কি টাকা রিলেটেড এই প্রবলেমটা হয়েছে? এবার কেতুটাও এখন এখানেই আছে। এই টাকা রিলেটেড যে প্রবলেমটা হয়েছে, এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের যে কম্বিনেশন গুলো আমরা বলেছিলাম একটু আগে, 2-8 বা 10-8, এইরকম যদি কানেকশন তৈরি হতে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এগুলো হয়। এটা দেখা দরকার নেই যে দ্বিতীয় পতি দ্বিতীয় অষ্টমে গিয়ে বসেছে। অবশ্যই সেই ক্ষেত্রে তো আমাদের সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে তো টাকা পয়সার চাপ তৈরি হয়ে যাবে, ক্যাশ টাকা পয়সা পাওয়া যাবে না সেরকম। এটাই ঘটেছে। কিন্তু তার সঙ্গে তো জবকে রিলেট করতে হবে, চাকরিটাকে তো রিলেট করতে হবে, না হলে হবে কি করে? তো চাকরিটাকে এখানে আমরা রিলেট করতে পারছি। তাহলে এই টাইপের যে প্রেডিকশন গুলো, এগুলো যদি আমার কাছে এসে ব্লাইন্ড চার্ট খুলে বসে, যদি বলে যে দেখো দেখে বলো কি হয়েছে, তাহলে কিন্তু বেসিক্যালি আমরা সরাসরি বলতে পারছি না। আমাদের বলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে এই লোকটা পাবে কিনা। কিন্তু যদি আমাদেরকে বলে যে চাকরির জায়গাটা স্পেশালি দেখো, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই মানুষটা চাকরি গেছে, চাকরি যেতে পারে, চাকরি যাচ্ছে, চাকরি নিয়ে সমস্যা রয়েছে। এই সমস্ত বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। বোঝা গেল? এবার কতগুলো বিশেষ বিষয় আছে। তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে লগ্নে কেতু, এটা একটা কমপ্লিকেটেড বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো এই লগ্নে চতুর্থপতি মঙ্গল সে গিয়ে অবস্থান করে রয়েছে দশমে। শুক্র সে দশমপতি ষষ্ঠে গিয়ে বসে আছে। তো একটু ডিস্টারবেন্স আছে। তার মধ্যেও দশাংশ কুণ্ডলিতে লগ্নটা ভীষণ স্ট্রং। দশাংশ কুণ্ডলিতে লগ্নটা স্ট্রং হওয়ার জন্য
তুলনামূলকভাবে বেটার হয়েছে, সিচুয়েশন তুলনামূলকভাবে বেটার। আচ্ছা, এবার আমার হবে কিনা সেটা আমি হোরারিতে দেখি, সেটা আমি এখনো দেখে উঠতে পারি। তাহলে প্রথমে একবার দেখে নিতে হবে হোরারি কুণ্ডলিটা ম্যাচ করছে কিনা। তো হোরারি কুণ্ডলী ম্যাচ করছে, আমি দেখতে পাচ্ছি লগ্ন আমার পঞ্চমে রয়েছে, এটা হচ্ছে জাতকের লগ্ন, আর আমার লগ্ন রয়েছে আমার পঞ্চমে, ম্যাচ করে গেল। এখানে লগ্নে কেতু, আমার এখানেও লগ্নে কেতু, আমার আর চাপ নেই। এখানে আমার লগ্নের দশমে মঙ্গল, এখানেও আমার দশমে মঙ্গল। আমার প্রশ্নের উত্তর আমি চাইলে এই কুণ্ডলী আমাকে উত্তর দেবে, আমার এতে সংশয় নেই। মানে আপনারা এটা দেখতে পাচ্ছেন ম্যাজিক্যালি ব্যাপারটা ম্যাচ করেছে। এতটা ম্যাচ নাও করতে পারে, বাট এই ক্ষেত্রে করে গেছে। তো যেহেতু করে গেছে, আমাদের আর বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। তাহলে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে দশমপতি। দশমপতি তিনি ষষ্ঠপতির সঙ্গে সম্পর্ক করবেন, করে আমার দ্বিতীয় ভাবটাকে প্রবাহিত করবেন। তাহলে দশমপতিকে বুধ, বুধ ষষ্ঠপতি শনি, বুধ শনি কানেকশন হয়েছে, ট্রানজিটে বুধ শনি কানেকশন হয়েছে। শুক্র দ্বিতীয় পতি, তার সঙ্গে সরাসরি সম্পর্ক সৃষ্টি হয়নি। যদি এই শুক্র বক্রী হয়, যদি শুক্র বক্রী হয়, সেই ক্ষেত্রে কিছুটা আগের ঘরের ফল আমরা আশা করতে পারি। না, শুক্রটা বক্রী নয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আগের ঘরের ফল আশা করতে পারি না। তাহলে কি হবে? আমাদের যতটা কম্বিনেশন দরকার ততটা পাইনি, কিন্তু কিছুটা পেয়েছি। 100% সাপোর্ট এখানে নেই, বাট এখানে পাওয়ার চান্স আছে। কিন্তু পেলেও যতটা পাওয়া উচিত ততটা উনি পাবেন না, অথবা পেলেও প্রচুর ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে উনি পাবেন। বোঝা গেল? ইজিলি ব্যাপারটা হচ্ছে না। তাহলে মোটামুটি বিষয়টাকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম। চাকরি ওরিয়েন্টেড দুখানা মামলাকে আমরা দেখলাম। এবার আমরা একটা মামলা দেখব, যেটা হচ্ছে একটু ক্রিমিনাল টাইপের। এই ছেলেটি মামলায় জড়িয়ে পড়েছে, মানে শেয়ার নেই, শেয়ার করি। এই ছেলেটিকে মোটামুটি প্রতারিত করা হয়েছে, এবং প্রতারিত করে একে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এ তীব্রভাবে ফেঁসেও গেছে, এখন আর বেরোবার এর কাছে রাস্তা নেই, এবং এ বেরোতেও পারছে না। মানে যে বেরিয়ে আসবে কোনোভাবে, যে মানে ফ্রি হবে, সেটা হওয়ার জায়গা এর ক্ষেত্রে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এবার কি হবে? ক্রিমিনাল কেসের মামলা হচ্ছে 6, 8, 12 কানেক্টেড হতে হবে। তাহলে 6, 8, 12। 6 হচ্ছে শনি, 8 হচ্ছে বৃহস্পতি, 12 হচ্ছে চন্দ্র। তাহলে লক্ষ্য করুন কিরকম ভাবে কানেক্টেড হয়েছে, একদম ক্লিয়ার কানেকশন। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এত সুন্দর সব জায়গায় পাওয়া যায় না। বৃহস্পতির দৃষ্টি শনির ওপরে, বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপরে,
চন্দ্র, সরি, শনি হচ্ছে গিয়ে ষষ্ঠে বসে আছে, বসে অষ্টমকে দেখছে। বৃহস্পতি নিজেও অষ্টমকে দেখছে। ব্যাস হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, এই মানুষটার এখনো সাজা হয়নি, এ কেসের মধ্যে রয়েছে, তাহলে এই মানুষটার সাজা হবে কিনা, এটা এবার দেখবার এই মানুষটার ক্ষেত্রে সাজা শাস্তি হবে কিনা। তাহলে শাস্তি হওয়া বা মুক্তি পাওয়া, শাস্তির জন্য আমরা এই 6, 8, 12কেই দেখবো বা 8, 12কে দেখবো, আর মুক্তি পাবে 5, 11তে। তাহলে শাস্তি যদি 8, 12 হয়, তাহলে মুক্তি 5, 11। 11 মানে বুধ। বুধ কি কোনোভাবে কানেক্টেড হয়েছে? তাহলে বুধ এখানে 9th হাউসে গিয়ে বসেছে। বুধ যদি মোটামুটি লগ্নের সঙ্গে কানেক্টেড হয়, বুধ মানে যদি পঞ্চমপতি বা একাদশপতি সে লগ্নের সঙ্গে কানেক্টেড হয়, ষষ্ঠ ভাবের সাথে কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে গ্রোথ রেট বাড়ে। তো বুধ এখানে কোনোভাবেই কানেক্টেড হয়নি। 5 নম্বর ঘরের লর্ড তিনি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতিকে যদি আমরা শুভ গ্রহ হিসেবেও ট্রিট করি, তাহলে বৃহস্পতি কিন্তু দশমে গিয়ে অশুভত্ব প্রাপ্ত হয়েছে। তবে নক্ষত্রটা খুবই বলবান শুভ নক্ষত্র পেয়েছে, সেটা হচ্ছে পুষ্যা। তাই এই কম্বিনেশনে এইখানে দাঁড়িয়ে এক্স্যাক্টলি বলাটা একটু মুশকিল যে এই মানুষটা আলটিমেটলি কি করবে। স্যার, কেতুর কারণে কি মুক্তি পাবেন বলে মনে হচ্ছে না? কেতু মুক্তি দেবে না। কেতু এখানে মুক্তি দেবে না, এখানে মুক্তি দিলে দিতে পারে বৃহস্পতি। ইন জেনারেল কেতু যে মুক্তি দেয় সেটা হচ্ছে সাধনায় বসে মুক্তি। আর কেতু যে মুক্তি দেয় সেটা হচ্ছে একদম কেস কামারিতে রয়েছেন, হঠাৎ করে এমন বিপদে পড়লেন যে আপনার বাদী পক্ষ মানে যারা কেস করেছিল তারা কেস উইথড্র করে নিচ্ছে, বলছে একে আর কি আক্রমণ করব, এতে এমনিতেই সমস্যায় আছে। আচ্ছা। কেতু স্যার এখানে বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে। তাহলে কেতু এখানে বলহীন অবস্থায় রয়েছে 0 ডিগ্রিতে, তাহলে কেতুকে যদি বুস্ট আপ করা যায় তাহলেও কি কিছু সম্ভব নয়? এই টাইপের কেসে আমরা কেতুকে বাড়িয়ে দ্বাদশ ভাবকে আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ। আচ্ছা স্যার। আমরা চোখ বন্ধ করে 5 নম্বর ঘরের জন্য পুজো পাঠ করব। এইখানে বৃহস্পতিকে বুস্ট আপ করা, বৃহস্পতিকে পাওয়ার দেওয়া খুব বিপজ্জনক। তাহলে আমাদের স্পিরিচুয়াল রেমেডির দিকে যেতে হবে। আমরা তারা স্তোত্র পাঠ করতে পারি, তারা কবচ পাঠ করতে পারি, এই সমস্ত করে ব্যাপারটাকে মেটাবার চেষ্টা করব। এবার এখানে কেতু দশাপতি রয়েছে, কেতুকে ইনডাইরেক্ট পাওয়ার দেওয়া যেতে পারে, কিন্তু কেতুকে পাওয়ার দেওয়া যেহেতু কেতু দ্বাদশে একটু বিপজ্জনক আছে। তো যতটা সম্ভব কেতু এদেরকে ঘাটাঘাটি একদম করব না। একদম করব না মানে একদমই করব না। স্যার, এখানে যদি বুধের দিকে লক্ষ্য করা যায় তাহলে বুধ মঙ্গলের নক্ষত্রে বসে রয়েছে। আহ না, মঙ্গল নয়, অশ্বিনী নক্ষত্রে বসে রয়েছে, মঙ্গলের ঘরে বসে রয়েছে, আর মঙ্গল একাদশে বসে রয়েছে। এই দুটোর কম্বিনেশনকে যদি কিছু মেজারমেন্ট করা যায় তাহলে কি কিছু সম্ভব? মেজারমেন্ট করে আমরা করবোটা কি? উম, মানে মঙ্গল একাদশে বসে রয়েছে, আর মঙ্গল বুধের ঘরে বসে রয়েছে, বুধ মঙ্গলের ঘরে বসে রয়েছে, এটা একটা ক্ষেত্র বিনিময় যেটা বিশেষ পাওয়ারফুল হয়ে থাকে। তাহলে
যদি মঙ্গলকে কিছুটা পাওয়ার দেওয়া যায়, একাদশ ভাবটা আরো বলবান হবে, তাহলে মুক্তির আশা করা যাবে নাকি? এইখানে মঙ্গলকে আমরা পাওয়ার দিতে পারি, কারণ এখানে মঙ্গল হচ্ছে চতুর্থ পতি, নবম পতি, এবং বসে আছে একাদশে বুধের সঙ্গে ক্ষেত্র বিনিময় করে। আমরা হুম। এখানে অবশ্যই মঙ্গলকে বুস্ট করতে পারি। আর বুধ যেহেতু নবমে বসে আছে, বুধকেও আমরা পাওয়ার দিতে পারি, বুস্ট করতে পারি। হ্যাঁ, সেটাই। স্যার, হুম। মঙ্গলকে যদি পাওয়ার দিই, মঙ্গলের অষ্টম দৃষ্টি তো পড়ছে শনি রাহুর উপর, ষষ্ঠ ঘরে, তাহলে ওটাও তো খারাপ হবে, তাহলে অ্যাক্সিডেন্টাল কেস তো বাড়িয়ে দেবে, সমস্যাটাকে বৃদ্ধি করবেন না? অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি এই চার্টে আছে, এই চার্টে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আছে। এবং মঙ্গলের দৃষ্টি তো শনি রাহুর উপরে রয়েছে, এবং যেহেতু নবাংশে মঙ্গল লগ্নে বসে আছে, মঙ্গলের সঙ্গে শুক্রর কম্বিনেশন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে মঙ্গলের পাওয়ার দেব, মানে আমাদের দেওয়া যাবে আর কি। একটু রিস্ক ফ্যাক্টর হয়তো বাড়বে, কিন্তু সেই ক্ষেত্রে একটু মানে এখানে হয়তো ওয়ার্ডটা আমি ইউজ করব, কারণ এরকম নাও হতে পারে যে কোনো রিস্ক ফ্যাক্টরই বাড়লো না, কোনো অসুবিধাই হলো না, সেটাও হতে পারে। কিন্তু তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো চাপ নেই। আমরা মঙ্গলকে বুস্ট করব। আচ্ছা। আমাকে তো কাউকে বুস্ট করতে হবে, তো আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে মোস্ট পাওয়ারফুল, ফেভারেবল, স্ট্রং, এই ব্যাপারটাই যে এ হচ্ছে গিয়ে আমাদের মঙ্গল। মঙ্গলকে আমরা নেব, মঙ্গলকে নিয়ে আমরা এগোবো। মানে মোটামুটি তিনটে চার্টে আমরা অ্যানালাইসিস করলাম, মোটামুটি আইডিয়া আমরা বুঝতে পারলাম। কিন্তু কেতুর দশায় যতদিন লোকটার না যাচ্ছে, ততদিন কিন্তু খুব ভালোভাবে মুক্তির সম্ভাবনা কম। তাহলেও একটু লড়াই দিতে পারবেন, একটু চেষ্টা করবেন, একটু মুভমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে। স্যার, উনি কি করতো স্যার? ভদ্রলোক হ্যাঁ, ভদ্রলোক। বিজনেস করতো, বিজনেস করতো, ঝামেলা টামেলা হওয়ার পরে ওনাকে একটা ফাঁসি দেওয়া হচ্ছে। ঝামেলা ফামেলা, ঝামেলা ফাঁসি দেওয়া এই ব্যাপারটা আপনারা সরাসরি দেখবেন হচ্ছে গিয়ে হয় আহ ছয় মঙ্গল রাহু, কখনো কখনো শনি চলে আসে। তো এখানে ছয় মঙ্গল রাহুটা একদম ক্লিয়ার, ছয়ে রাহু বসে আছে, তার হালকা পরে হালকা মঙ্গলের দৃষ্টি পড়েছে, অষ্টম দৃষ্টি, ব্যাস। একদম হয়ে গেল। আর যদি আমরা ভাবচক্র দেখি, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে যেহেতু লগ্নটা অনেক বেশি ডিগ্রিতে আছে, মঙ্গল গিয়ে একাদশ থেকে দশমে গিয়ে পড়েছে,
দশমে যদি গিয়ে পড়ে, মঙ্গলের সরাসরি অষ্টম দৃষ্টি সেটা ষষ্ঠের উপরে পড়বে না, কিন্তু মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে পড়েছে। আর রাহুর দৃষ্টি যেটা, সেটা গিয়ে পড়েছে এর উপরে। মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে পড়ছে, আর রাহুর দৃষ্টি শনির উপরে পড়ছে। ফলে এইখানে কিন্তু আমাদের মঙ্গল রাহু আর সিক্স সরাসরি কানেক্টেড হয়েছে, মানে ফেঁসে যাওয়া, প্রতারিত হওয়া, এসবের সম্ভাবনা তো রয়েছে। এই কম্বিনেশনটা সিক্স হাউসে হয়েছে বলে ফাইন্যান্সিয়াল লস বিশাল হয়নি। যদি সিক্স হাউসে হতো, তাহলে টাকা পয়সার দিক থেকেও ভীষণ বড় চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা সেটা তৈরি হতো। তাহলে মোটামুটি বিষয়গুলো সম্পর্কে একটা হালকা ধারণা আমরা পেলাম, এবং বেশ কিছু চার্টও অ্যানালাইসিস করলাম। তো এবার আপনাদের কিছু প্রশ্ন থাকলে সেইগুলোতে আমরা যাব। স্যার আমি একটা প্রশ্ন করেছিলাম, একটু দেখলে ভালো হয়। গ্রুপে তো কিছু প্রশ্ন দেখতে পেয়েছি। গ্রুপে আছেন, 224 নম্বর গ্রুপে। কোন ব্যক্তির শনির পর্বতে ক্রস আছে এবং সে মেষ লগ্নের ব্যক্তি, শনি তার অষ্টমে আছে, তবে কি তাকে শনির স্টোন দেওয়া যাবে? শনির পর্বতে ক্রসটা যদি একটু নিচের দিকে থাকে, মেষ লগ্নের ব্যক্তি, শনি তার অষ্টমে আছে, সেই ক্ষেত্রে আমরা স্টোনের দিকে একদম যাব না। ক্রস থাকলেও যাব না, ক্রস না থাকলেও যাব আচ্ছা স্যার, ঠিক আছে। না, তো বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে। স্যার বলছি, আহ, যদি কারোকে ক্রেতু স্টোন মানে ক্যাটসাই পড়াচ্ছি, সেক্ষেত্রে কোন দিনটা প্রেফারেবল হবে? সানডে, সানডে? সোমবার দিন অথবা স্পেসিফিক? বৃহস্পতিবার পড়াতে পারেন। দিনটাকে আপনারা বৃহস্পতি? চুজ করবেন, দিনটাকে আপনারা চুজ করবেন উদ্দেশ্য হিসেবে। ধরুন আপনি একটা লোককে আম, টাকা পয়সার ক্ষেত্রে প্রবলেম রয়েছে, তার জন্য একটা ক্যাটসাই পড়াবেন, হতেই পারে, পড়াতেই পারেন। তো এইবার আপনি দেখবেন যে লোকটার কি নক্ষত্র। তাহলে টাকা পয়সার জন্য যখন পড়াচ্ছেন, তখন অবশ্যই সেই লোকটার সম্পদ নক্ষত্রে পাথরটা পড়াবেন। আর নর্মাল যে কোনো ব্যাপার যদি কিছু সেরকম হয়, কোনো শত্রুর ব্যাপার যদি থেকে থাকে বা অন্য কিছু থাকে, সেক্ষেত্রে কোন দিনটা? সানডে? শত্রুর ক্ষেত্রে আপনি মঙ্গলবার দিন ভাবতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে শত্রু দমনের ক্ষেত্রে আমাকে মিত্র, সম্পদ, জন্ম, এই ধরনের নক্ষত্র দেখতে হবে, যাতে এই নক্ষত্রটা আমার জন্য পজিটিভ হয়, সাপোর্টিভ হয়। তাহলে স্যার অত কিছু না থেকে পার্টিকুলার তার যে নক্ষত্র, সেই নক্ষত্রকেই আমি কাউন্ট করে যদি ওই জন্ম সম্পদের যেদিনকে ভালো দিনটা পড়ছে সেই হিসেবেও তো পড়াতে পারি তাহলে? হ্যাঁ, পারেন তো। আচ্ছা, ঠিক আছে স্যার। আর কোনো টাইমিং কিছু আছে যে এই টাইমে পড়াতে হবে? তবে এই ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে, এবার একটুখানি ব্যাপারটা আপনারা লিখে নিতে পারেন, বা আপনারা পরে একবার দেখেও নিতে পারেন। প্রথমে খেয়াল রাখুন, আমরা যে কোনো একটা নক্ষত্র পড়াচ্ছি, এই নক্ষত্রর জন্য, যখন সরি, কোনো একটা গ্রহের জন্য আমরা যে স্টোন পড়াচ্ছি, তো এইখানে প্রথম যেটা আমরা খেয়াল রাখবো, যে গ্রহটার জন্য পড়াচ্ছি, সেই গ্রহটা বা যে উদ্দেশ্যে পড়াচ্ছি, সেই উদ্দেশ্যের সঙ্গে কানেক্টেড নক্ষত্র পাওয়া যাচ্ছে কিনা। তাহলে ধরুন একজন মানুষের শিক্ষার জন্য একটা স্টোন পড়বে, করতেই পারে। মানে শিক্ষার জন্য স্টোনটা আমি কখন পড়াবো? আইদার সাধক নক্ষত্রে পড়াবো, অথবা পরম মিত্র নক্ষত্রে পড়াবো। তাহলে এইবার আমি একটা বৃহস্পতির পোখরাজ পড়াবো। বৃহস্পতির পোখরাজটা যখন পড়াবো, আমি অবশ্যই কে শনিবার দিন পড়াতে চাইবো না। তাহলে আমার জন্য প্রেফারেবল বার হচ্ছে সোম, মঙ্গল আর বৃহস্পতি। তাহলে সোম, মঙ্গল, বৃহস্পতির মধ্যে কবে সেই পরম মিত্র নক্ষত্রটা পড়ছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সোম, মঙ্গল, বৃহস্পতির মধ্যে পরম মিত্র নক্ষত্র যেদিন পড়ছে, সেই দিনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পরে এবার লোকটার যে লগ্ন আর পাথর পড়ার যে লগ্ন, সেই দুটো একটু দেখে নিতে হবে। মানে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত
ধরুন একজনের লগ্ন হচ্ছে মেষ, তাহলে আমি পাথরটা পড়বার জন্য মেষ লগ্নে পাথর পড়াতে পারি। আমি কর্কট লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্নে পাথর পড়াতে পারি। তাহলে এই লগ্নের টাইম গুলোকে বার করে নেওয়ার পরে আমাদেরকে চেষ্টা করতে হবে দুটো যোগ খুঁজে বার করবো। পেলে পরে অমৃত যোগ যদি আমরা না পাই, সেই ক্ষেত্রে মনের দুঃখে আমাদের আহ মহেন্দ্র যোগেও আমরা পাথর পড়াতে পারি। তবে মহেন্দ্র যোগে পাথর কিন্তু না পড়ানোটাই বেটার। তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম, বুঝে নিলাম কোথায় করতে হবে কোন টাইপে। এবার পাথর পড়ানোর টাইমিং লগ্নটাকে আমরা দেখে নিচ্ছি। এরপরে যদি পসিবল হয় তাহলে শুক্ল পক্ষে পাথর আমরা পড়াবো। কৃষ্ণপক্ষে আমরা চেষ্টা করবো পাথর অ্যাভয়েড করবার। যদি পসিবল না হয় সেই ক্ষেত্রে কৃষ্ণপক্ষ, নদীপক্ষ সব করা যাবে। কিন্তু যদি পসিবল হয় তাহলে শুক্লপক্ষে আমরা পাথরটা পড়াবো, স্টোনটা করতে পারবো। এই অবধি হলো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে পাথরটা আমরা পড়াবো, পাথর পড়ানোর টাইমটা সেটা যদি সূর্যের বাল্য কিরণ প্রাপ্ত হয়, অর্থাৎ সূর্যের একটা মিঠে রোদ, সূর্যের তেজ নেই, একটা মিষ্টি মিষ্টি রোদ আছে, কিন্তু আলোটা তীব্র, কিন্তু সেই আলোতে তেজ নেই, সেটা হচ্ছে বাল্য কিরণ। সকালবেলা গরমও লাগছে না, একটা বেশ মিঠা মিঠা ব্যাপার। তো সেইটার জন্য আমরা ওয়েট করবো। সেই টাইমটা যদি কোনো অমৃত যোগ, মহেন্দ্র যোগ ইত্যাদি পড়ে, সেই সময় আমরা বার করি। এবার বার অনুযায়ী কয়েকটা রাহুকাল আছে, তো সেই রাহুকালটা আমরা দেখে নেবো, অনলাইনে আমরা দেখে নিতে পারি। রাহুকালে যেন আমরা পাথরটা চেষ্টা করবো না করবার। স্যার রাহু কাল কি করে বার করবো? রাহুকাল ফিক্সড। রাহুকাল বিভিন্ন জায়গায় বার অনুযায়ী রাহুকালটা ফিক্সড থাকে। কোন দিন কখন রাহুকাল পড়েছে সেটা মুখস্থ করে নিতে হবে। একটা ফর্মুলা রয়েছে, বাট আমি এক্ষুনি সেই ফর্মুলা বলতে পারছি না। তো রাহুকাল এটা কোনো চাপের ব্যাপার নয়। স্যার ওই চার্ট যদি আপনার কাছে থেকে থাকে একটু গ্রুপে দিয়ে দেবেন। রাহুকাল, হ্যাঁ। বা এটা এখন কি ইন্টারনেটে পাওয়া যাবে? পঞ্জিকা ডাউনলোড করলেই হয়ে যাবে, বাংলা পঞ্জিকা ডাউনলোড করলে ওখানে হয়ে যাবে। রাহুকাল হচ্ছে ও, একটা জায়গায় আজকের আচ্ছা যে জায়গাটা আর আজকের যে টাইমটা, এই ডেট অনুযায়ী প্রত্যেক দিন একটা স্পেসিফিক জায়গায়, একটা স্পেসিফিক টাইমে, স্পেসিফিক বারে রাহুকালটা পড়ে। ব্যাস। যেমন আজকে রাহুকাল হচ্ছে দুপুর 1টা 17 মিনিট থেকে দুপুর 2টো 44 মিনিট পর্যন্ত। সে একটা কথা ছিল। গোপন কথা? না না, এমনি এমনি প্রশ্ন। তাহলে চটপট বলে ফেলো। হ্যাঁ, বলছিলাম ওই একই রকম প্রশ্ন যে হাতে কোনো একটা ক্ষেত্র খারাপ আছে, ধর শনির ক্ষেত্রটা খারাপ আছে, কিন্তু মেষ লগ্নের শনিটা যদি চতুর্থে থাকে, তাহলে এটা রেমেডি দেওয়া যেতে পারে না? কেন আমাকে এখন শনির রেমেডি দিতে হবে কেন? না, আমি বলছি আর কি, মানে না, আমি আর কি জানতে চাইছি, শনির রেমেডিতে আমি যাবো কেন? তোমরা তো বলেছি প্রথমে 1 5 9 রেমেডি। যা পড়াশুনো করা হয়েছে 1 5 9 বাইরে কোনো রেমেডিতে যেতে হবে না। আচ্ছা আচ্ছা, মেষ লগ্ন তো দশমের জন্য বলছিলাম আর কি। হ্যাঁ, দশমে শনিকে রেমেডি দেওয়া কর্কট রাশিতে যথেষ্ট কঠিন ব্যাপার। তখন একদম ওই সমস্ত যেতে হবে। মেষ লগ্নের ক্ষেত্রে বলছিলাম। হ্যাঁ, মেষ লগ্নের কথাই বলছি। স্যার, আমি ইন্দ্রনীল বলছিলাম স্যার। হ্যালো। বলুন বলুন। বলছি স্যার, আমি খুব চাপ টেনশনে আছি স্যার, প্রচন্ড। না, আমার থেকে বেশি টেনশনে কেউ নেই, একদম আহ, ভালো আছে। বলুন মানে কি হচ্ছে? অ্যাকচুয়ালি আপনি তো জানেন তো ঘটনাটা, আপনার বলেছি আমি। এটা তো তো বাড়িতে পার্সোনাল তো ঘটনা। ঝামেলা ঝঞ্ঝাট। পার্সোনাল ঘটনাটা পার্সোনাল থাক।
তো এতে কি মার ক্ষেত্রে তো ঘটনাটা ঘটেছে, এবার সেই ক্ষেত্রে কি বেরোতে পারবো আমরা, না আমাদের এখান থেকে ছেড়ে চলে যেতে হবে? না, সেটা তো আলাদা কথা, সেটাই বলছি, পার্সোনাল টু পার্সোনালি ডিসকাস করা যাবে। এটা ক্লাসের মধ্যে না ডিসকাস করাটাই তো বেটার, এটা তো আপলোড হবে, রেকর্ডিং চলবে। আচ্ছা, তাহলে আপনার কাছে যাবো এর মধ্যে একদিন মাকে হ্যাঁ, নিয়ে। নিশ্চয়ই। ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার কাজ মানে অসুস্থ হয়ে পড়ছি আমি, খুব টেনশন চাপে এই ঘটনা। ঠিক আছে। ঠিক আছে। তাহলে মোটামুটি রত্ন দেওয়ার টাইমিং এইটা বুঝতে পারলাম আমরা, পাথরটা কখন মানুষটা পড়বে। স্যার কিছুটা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। তাহলে প্রথমে আমরা দেখব যে কিসের পাথর পড়াচ্ছি, যে গ্রহটা যে গ্রহটার পাথর পড়াচ্ছি সেই গ্রহটার পাথর কি পারপাসে পড়াচ্ছি, সেই পারপাস অনুযায়ী নক্ষত্র খুঁজে বার করব। সেই নক্ষত্র, সেটা যেন অবশ্যই যে গ্রহটার পাথর পড়াবো তার মিত্র নক্ষত্র হয়, মানে ঘনিষ্ঠ নক্ষত্র হয়। সেই নক্ষত্র হওয়ার পরে তারপরে আমি অমৃত যোগ দেখবো, তিথি দেখবো, বার দেখবো, এবং তারপরে হচ্ছে গিয়ে যদি সম্ভব হয়, একটু বাড়াবাড়ি হয়ে যাবে, সেটা হচ্ছে কররও দেখে নেওয়া যেতে পারে। তো করর এই সমস্ত দেখে নিয়ে তারপরে আমরা রত্নটাকে পরিয়ে দেবো। রত্ন পরানোর সময় একজন মানুষ, তিনি হচ্ছে ভীষণ ভাবে উম রত্নের কোয়ালিটির উপরে, রত্ন বানানোর উপরে গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু রত্নটাকে যে প্রতিষ্ঠা করা হবে, সেই প্রতিষ্ঠার সময় পুরোহিত মশাইকে টাকা দিতে জানা, এই সমস্ত গুলো করা যাবে না। প্রপার ওয়েতে কোনো একটা গ্রহরত্নকে প্রতিষ্ঠা করে তারপরে ধারণ করতে হবে, না হলে পরে কিন্তু আমরা সেই গ্রহরত্নের রেজাল্ট সঠিকভাবে পাবো না। এইগুলো মাথায় রাখবো আমরা, রেখে আমাদের রেজাল্ট আউটপুট যেটা পাবো সেটা পজিটিভলি ভালো হবে। চিন্তার কোনো কারণ, বড় কারণ সেটা আমাদের কাছে নেই। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। আর উম মে মাসে আমাদের একটা 3 দিনের ওয়ার্কশপ, 3 দিনের এই ওয়ার্কশপটাতে আপনাদেরকে ক্লায়েন্ট কিভাবে দেখতে হয়, সেই ক্লায়েন্ট দেখা, আমরা ক্লায়েন্ট ডেকে এনে তাদেরকে দেখাবো। মানে আপনারা দেখবেন বসে বসে, ক্লায়েন্ট থাকবে এবং ওই 5-6 জন অ্যাস্ট্রোলজার তারা আর কি বসে দেখতে পারবেন। তো এখানে ক্লায়েন্টদেরকে ফ্রিতে ডাকা হবে। আর এই ব্যাপারটাতে যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা পার্টিসিপেট করবেন, এটা ওয়ার্কশপ, তাদের থেকে টাকা নেওয়া হবে। যদিও খুবই কম, কত কিন্তু টাকা স্যার? খুবই কম, তো আর নেওয়া হবে, কিছু কিছু নেওয়া হতে পারে। স্যার একটা কথা বলবো। হ্যাঁ, স্যার আপনি বললেন যে ওই যখন লিগাল ম্যারেজের ক্ষেত্রে যে মেনটেনেন্স দেবে তার জন্য সেকেন্ড হাউসটা দিতে হবে, যেহেতু তার থেকে টাকা পাওয়া যাবে। তো যে টাকা পাবে, তো তার জন্য কি আমরা 11th হাউসে দেখবো যে সেই হ্যাঁ, অন্য ব্যক্তি? রাইট। কিন্তু মানে আমাদের অনেক সময় হয় মিউচুয়ালি করে নেয়, তখনও তো 11th হাউসটাই দেখে, তাহলে কি করে বুঝবো সেটা কি জন্য 11th হাউসটা, মানে না, দুটোর জন্য? এটা হচ্ছে পার্সোনাল আর মিউচুয়াল, এর মধ্যে পার্থক্য আছে। যদি লড়াই করি, লড়াই করলে 6th হাউস অ্যাক্টিভেটেড হবে। আর যদি মিউচুয়াল হয় শান্তিপূর্ণ ভাবে, সেই ক্ষেত্রে 4th হাউস থেকে আমরা কানেকশন পাবো। কিন্তু দুটো ক্ষেত্রেই বিচ্ছেদ হচ্ছে। তাহলে 4-6, 4-6, যদি কোনোভাবে 4-6-11 কানেক্টেড হয়, তাহলে সেপারেশন হচ্ছে। তার সাথে সেপারেশন 7টাকেও লাগবে। আর যদি দেখি 4-6 এইভাবে কানেক্টেড হচ্ছে না, শুধু 6 কানেক্টেড হচ্ছে, তাহলে আমাদের এই সেপারেশন যেটা হবে সেটা হচ্ছে গিয়ে উম এই টাসল, মিউচুয়াল। লড়াই, দ্বন্দ্ব, এই সমস্ত করে সেপারেশনটা হবে। স্যার, হুম। রেমেডির যে বার সিলেক্ট করলেন সেইটা যদি গ্রহের বার অনুযায়ী সেই রেমেডিকে পড়ানো হয় তাহলে কি রেমেডি ঠিকঠাক কাজ করে না? আর গ্রহের বার অনুযায়ী তো পড়াবো। না, আপনি বলছেন দেখা গেল কোনো পান্না পড়াচ্ছি, তখন বুধবার সিলেক্ট করলাম, সেই বুধবারে হচ্ছে হলো ওই যোগগুলো, শুভ যোগ বা শুভ নক্ষত্র আমি পাচ্ছি না, তাহলে কি আমি সেই বুধবারে ওটাকে পড়াতে পারবো না? না, নক্ষত্র ঠিক না হলে পড়াবো না, অ্যাভয়েড করে যাবো। ও আচ্ছা, নক্ষত্রটা ম্যাচ করাতেই হবে।
নক্ষত্রকে ম্যাচ করো। নক্ষত্র ম্যাচ না করালে আমরা বিপদে। আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। শুভরাত্রি সবাইকে। খুব ভালো শুভরাত্রি স্যার। থাকবেন। হুম। আর প্র্যাকটিস করুন মন দিয়ে, প্র্যাকটিস করলে এবার কিন্তু আপনাদের প্র্যাকটিস করার টাইম হয়ে গেছে, মানে একদম প্রিপেয়ার্ড আপনারা। স্যার ওটা কবে থেকে বললেন হবে? মে মাসে 3 দিন করুন। উম, মানে 3 দিন, তিনটে তিনটে ওই গরমের ছুটির সময় 3 দিন হুম। হচ্ছে কি ক্লায়েন্টদেরকে ডাকা হবে, ফ্রিতে দেখা হবে। এবং এইটা হচ্ছে গিয়ে যারা 6 জন বা 7 জনকে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে স্লট অ্যালট করা হবে, যে তারা ওই সময়টাতে এসে দেখতে পারবে। এবার মানে ওই টাইমটুকু থাকতে পারবে, থেকে আর কি। আচ্ছা। ঠিক আছে তাহলে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।